ঢাকার উপকণ্ঠে রাতের অন্ধকারে মিশে আছে বজ্রের গর্জন। পর্দার বুক ফুলে উঠছে, নদীর জল স্রোতের মতো নয়, গর্জনের মতো চলছে, যেন কোনো প্রাচীন সেনাবাহিনী অদৃশ্যভাবে অগ্রসর হচ্ছে। দূরে নৌবাহিনীর একটি টহলবাহী জাহাজ নিঃশব্দে আলোকিত হয়ে উঠল, তারপর আবার মিলিয়ে গেল কুয়াশায়। আকাশে টানটান উত্তেজনা। দক্ষিণ দিক থেকে আসছে এক ভয়ঙ্কর প্রশ্ন, যদি কেউ এই দেশটিকে আক্রমণ করতে চায় তবে কোথা দিয়ে করবে? ঢাকা শহরের একটি সামরিক কক্ষে এক তরুণ অফিসার মানচিত্রে আঙুল রেখে বলল, স্যার, কেউ যদি বাংলাদেশ দখল করতে চায় তাকে আগে প্রকৃতিকে পরাজিত করতে হবে। বয়োজ্যেষ্ঠ কমান্ডার নীরবে তাকালেন জানালার বাইরে। বৃষ্টি তখন জানালার কাছে চাবুকের মতো পড়ছে। তিনি শুধু বললেন, এই দেশকে জেতা যায় না, এই দেশ নিজেই এক সেনাবাহিনী। বাংলাদেশ, যে দেশটিকে পৃথিবীর অনেক মানচিত্রে ছোট মনে হয়, কিন্তু সামরিক কৌশলের দৃষ্টিতে এটি এক প্রাকৃতিক দুর্গ। দক্ষিণ এশিয়ার এই বদ্বীপভূমি হাজারো নদীর জালের উপর দাঁড়িয়ে আছে। ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, এই তিন নদী শুধু ভৌগোলিক সৌন্দর্য নয়, তারা দেশের প্রতিরক্ষার তিন স্তম্ভ। 1953 সালে মার্কিন সামরিক বাহিনীর এক গবেষণায় বলা হয়েছিল, বদ্বীপভূমি হল যান্ত্রিক বাহিনীর কবরস্থান। বাংলাদেশের ক্ষেত্রেও সেটি সত্য। বর্ষাকালে নদীগুলো যখন ফুলে ওঠে তখন এই দেশটি হয়ে যায় এক চলমান জলরাজ্য। ট্যাঙ্ক, কামান ও সাজোয়া যান সবকিছু আটকে যায় পলি ও কাদার জালে। ভারতের তৈরি অর্জুন ট্যাঙ্কের ওজন যেখানে 58 টন, রাশিয়ার T-90 ট্যাঙ্ক প্রায় 50 টনেরও বেশি। বাংলাদেশের নরম মাটিতে এত ভারী যন্ত্রের চলাচল মানে আত্মঘাতী পদক্ষেপ। এক সামরিক বিশ্লেষক লিখেছিলেন, বাংলাদেশের যুদ্ধ মানে কাদা ও বৃষ্টির সঙ্গে লড়াই, আর সেই যুদ্ধে জয়ী হয় না, হার মানে সব প্রযুক্তি। এই দেশের মাটি যেন একটি জীবন্ত প্রাণী, নরম স্যাঁতসেঁতে কিন্তু দৃঢ় প্রতিরোধী। যে সৈন্য এই মাটিতে পা রাখবে সে বুঝে যাবে এখানে শত্রু শুধু মানুষ নয়, প্রকৃতিও এক প্রতিরোধ সেনা। ইতিহাস সাক্ষী, 1971 সালে পাকিস্তান সেনারা যখন বাংলাদেশের নদী পার হতে চেয়েছিল তখন প্রকৃতি তাদের প্রতিরোধ করেছিল। ভারতীয় সেনাদের JF আর জেকব পরে লিখেছিলেন, বাংলাদেশে বড় আকারের সামরিক অভিযান মানে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বর্ষাকালে এই ভূমিতে চারিদিকে পরিণত হয় সাগরের মতো জলাভূমিতে। স্যাটেলাইট ছবিতে যে জায়গা সমতল মনে হবে, বাস্তবে সেখানে 4 থেকে 5 ফুট পানি জমে থাকে। এই সময় যে কোনো যান্ত্রিক বাহিনী এক রাতেই বিপর্যস্ত হয়ে পড়ে। সড়ক পথ নেই, সেতুগুলো ভেসে যায়, আর গ্রামীণ রাস্তাগুলো বিলীন হয় জলে। এমন অবস্থায় সরবরাহ লাইন বন্ধ হয়ে যায়, জ্বালানি, গোলাবারুদ, খাদ্য সব থেমে যায়। আর যে সেনাবাহিনী জ্বালানি ছাড়া টিকে থাকতে পারে না, তাদের জন্য বাংলাদেশের বর্ষা এক মৃত্যুকূপ। এই কারণেই সামরিক কৌশলবিদরা বলেন, বাংলাদেশে বর্ষা কোনো ঋতু নয়, এটি এক অস্ত্র। এই অস্ত্রের নাম দেয়া হয়েছে জেনারেল মনসুন, এক অদৃশ্য সেনাপতি যে দেশের প্রতিরক্ষা কবচ হয়ে দাঁড়ায় প্রতি বছর 6 মাস ধরে। বাংলাদেশের শক্তি শুধু নদী বা বর্ষায় নয়, তার আসল শক্তি তার মানুষ। 18 কোটির এই জনসমষ্টি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জাতির একটি। যখন একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে 1000-এর বেশি মানুষ বাস করে, তখন যুদ্ধ মানে শুধুই সেনাবাহিনী নয়, প্রতিটি মানুষই হয়ে যায় প্রতিরোধ যোদ্ধা। 1971 সালে যেমন ঘটেছিল তেমনটা আবারও ঘটবে যদি কেউ এই ভূমিতে প্রবেশ করতে চায়। কারণ বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি গলি, প্রতিটি বাড়ি এক একটি দুর্গে পরিণত হবে। এই দেশের মানুষের দেশপ্রেম শুধুই আবেগ নয়, এটি ইতিহাসের গভীর থেকে উঠে আসা প্রতিজ্ঞা। যুদ্ধবিমানের হামলা এখানে নিষ্ফল, কারণ শত্রু আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করা অসম্ভব। গেরিলা যুদ্ধের সম্ভাবনা এখানে শতভাগ। একজন বিদেশি সৈন্যকে এখানে চিনতে পারার আগেই চারদিক থেকে ছায়ার মতো উঠে আসবে প্রতিরোধ বাহিনী। এ কারণেই অনেক বিদেশি গোয়েন্দা রিপোর্টে বলা হয়, বাংলাদেশের সামরিক অভিযান মানে শহরের প্রতিটি দরজার সঙ্গে যুদ্ধ করা। বাংলাদেশের সড়ক পথ আরেকটি প্রাকৃতিক প্রতিরক্ষা লাইন। জাতীয় মহাসড়ক বাদে অভ্যন্তরীণ সব রাস্তা সরু, দুই পাশে ঘরবাড়ি, স্কুল, বাজার। একটি ট্যাঙ্ক বা বড় সামরিক যান চলাচল করলে তার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয়ে পড়ে। আর যদি মাত্র কয়েকটি ব্রিজ উড়িয়ে দেওয়া হয়, পুরো সাপ্লাই চেইন থেমে যাবে। যুদ্ধের নিয়ম অনুযায়ী যে বাহিনী রসদ হারায় সে বাহিনী যুদ্ধ হারায়। বাংলাদেশের ভেতরে যে কেউ আগ্রাসন চালাতে চায় তার জন্য এই বিষয়টি এক দুঃস্বপ্ন। যেখানে প্রতিটি রাস্তা হয়ে উঠতে পারে মৃত্যু ফাঁদ, সেখানে যুদ্ধ জয় মানে কল্পনা। তবু সময় বদলেছে। এখন যুদ্ধ শুধু বন্দুক বা কামানে হয় না, হয় মনের ভেতর। যখন কোনো দেশকে ট্যাঙ্কে জয় করা যায় না, তখন শুরু হয় মনস্তাত্ত্বিক আগ্রাসন, মিডিয়ায় বিভ্রান্তি, রাজনীতিতে বিভাজন, সংস্কৃতিতে নিয়ন্ত্রণ। বাংলাদেশের প্রতিপক্ষরা জানে এই মাটিতে সেনা পাঠানো আত্মহত্যা, তাই তারা মানুষের চিন্তাধারায় ঢুকতে চায়। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, মিডিয়ায় বিশৃঙ্খলা, সামাজিক বিভেদ, সবই এক ধরনের নীরব যুদ্ধ। ঢাকার বুদ্ধিজীবী মহলে এখন এই কথাটি শোনা যায়, আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো গুজব। কিন্তু বাংলাদেশ প্রতিরোধ করতে শিখেছে। এই দেশের মানুষ জানে যে যুদ্ধ বন্দুক ছাড়া হয় সেটাই সবচেয়ে বিপজ্জনক।
আর সে যুদ্ধেও জিততে হয় মন দিয়ে। বাংলাদেশের প্রতিরক্ষা নীতি এখন এক কথায় টোটাল ডিফেন্স। এর মানে হলো যুদ্ধ হলে শুধু সেনাবাহিনী নয়, প্রতিটি নাগরিক প্রতিরোধের অংশ হবে। গ্রামীণ সমাজের গঠন এমনই যে স্থানীয় মানুষ ছাড়া সেখানে কেউ টিকতে পারে না। যদি কোনো বিদেশি বাহিনী এখানে প্রবেশ করে তবে তারা কাদা, নদী, মশা, গেরিলা সবকিছুর বিরুদ্ধে লড়াই করবে। এটি শুধু যুদ্ধ নয়, এটি এক জীবন্ত দুঃস্বপ্ন। বাংলাদেশের এক প্রাক্তন সেনা অফিসার বলেছিলেন, আমরা হয়তো পরমাণু শক্তি নই, কিন্তু আমাদের মাটি নিজেই এক অস্ত্র। এ কারণেই সামরিক বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ কোনো সাধারণ সমতল ভূমি নয়, এটি এক জীবন্ত কৌশল যা প্রতিনিয়ত তার রূপ বদলায়। রাতের ঢাকা, আকাশে মেঘ ঘন হয়ে আছে, নদীগুলো নিঃশব্দ কিন্তু প্রবল। চট্টগ্রাম বন্দরে একটি যুদ্ধজাহাজ ধীরে ধীরে নোঙর তুলছে। তার ডেকে দাঁড়িয়ে একজন তরুণ অফিসার হাত দিয়ে ছুঁয়ে দেখল পতাকার রং। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা। সে জানে এই দেশ হয়তো ছোট, কিন্তু তার প্রতিটি নদী, প্রতিটি মানুষ, প্রতিটি ঘাসের ডগা এক একটি সৈনিক। দূরে বজ্রপাত হলো, আকাশ আলোকিত হয়ে উঠল মুহূর্তের জন্য, তারপর আবার অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের মধ্যেই জেগে আছে এক অদৃশ্য প্রতিজ্ঞা, যে দেশ তার মাটিকে ভালোবাসে তাকে কেউ দখল করতে পারে না। আর বাংলাদেশ, সে তো মাটির নয়, আত্মার দেশ। যে দেশ আক্রমণকারীর ট্যাঙ্ক থামায় কাদায় আর শত্রুর সাহস থামায় তার মানুষের চোখের আগুনে। এই দেশের ইতিহাস শুধু যুদ্ধের নয়, এটি প্রতিরোধের সিম্ফনি। আর সেই সুরে আজও শোনা যায় এক অদ্ভুত প্রতিধ্বনি, বাংলাদেশ জয় করা যায় না, কারণ বাংলাদেশ কখনো হার মানে না।